হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপ্তি পৃথিবী। আজ আমি আবার একটি নতুন গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দরজার চাবি খুলল স্মৃতি। তালার উপর বেশ ধুলোর আস্তরণ পড়েছিল, যা হাতে লেগে গেল। হাত দুটো দেখে প্যান্টের পাশে মুছে নিল ও তারপর দরজায় ঠেলা দিল। দরজা খুলে যেতে বন্ধ ঘরের এক অদ্ভুত গন্ধ এসে নাকে ধাক্কা দিল ওর। ও চুপচাপ ঘরে ঢুকলো। ঘরটা যেমন রেখে গিয়েছিল ও তেমনই রয়েছে। জানালাগুলো এক এক করে খুলল। জানালাগুলো খুলে যেতেই দিনের আলোয় ভরে উঠল ঘরটা। আসবাবপত্রের উপর চাদর ঢাকা ছিল, সেগুলো এক এক করে সরালো। তারপর ঝাঁটা খুঁজে ঘর পরিষ্কার করা শুরু করলো। ঘন্টা দুয়েকের মধ্যে শেষ হলো পরিষ্কার পর্ব। তারপর স্নান শেষে ও এলো ঠাকুর ঘরে। ঠাকুর প্রণাম সেরে ও এলো শোয়ার ঘরে। খাটের উপর উপুর করা একটা ছবি ছিল, সেটা হাতে নিল ও। এক সুপুরুষের ছবি সেটা। বয়স 25-এর কাছাকাছি হবে। দক্ষিণের দেয়ালে সেটা ঝোলালো ও তারপর অনেকক্ষণ তাকিয়ে রইল ওর দিকে। এক ফিকে হাসি ফুটে উঠল ওর মুখে। ফিসফিস করলো, কেমন আছো? হাসছো যে? ভালোই আছে তাহলে। আর দেখো আমি কেমন আছি। তোমার বিরহে এক কাতর প্রেমিকা। জীবন মৃত্যু এক শরীর শুধু। তোমাকে ভালোবেসে কি ভুল করেছিলাম? কাউকে ভালোবাসা কি ভুল? তোমার কি মনে হয়? তোমার আর কি মনে হবে? ভুলই তো ভেবেছিলে। বলেও ছিলে তোমাকে ভালোবাসা আমার ভুল, কারণ তুমি আমাকে নয়, আমার যমজ প্রতিবিম্ব স্মৃতিকে ভালোবাসো। কিন্তু কেন? আমাকে নয় কেন? স্মৃতি আর আমার মধ্যে তফাৎ কোথায়? আগাগোড়া এক, তবে এই তবেটাই বুঝতে পারলাম না আমি। প্রশ্ন করছিলাম বহু বহু দূরে সরে গেলে, এতটাই দূরে যে নাগাল পাওয়া কষ্টকর হয়ে উঠল। আমি কি এতটাই খারাপ ছিলাম? খানিকক্ষণ চুপ করে থাকার পর খিলখিল করে হেসে উঠল শ্রুতি। তারপর বলল, বেশ হয়েছে। তুমি তারও হতে পারিনি যে আমাদের মাঝে এসেছিল। এখন শুধু তুমি আমার, শুধুই আমার, আর কেউ কেড়ে নেবে না। আজ আমি তোমার প্রিয় গানটা বাজাবো, তুমি শুনবে, আনন্দ পাবে। ছবির পুরুষটি হাসলো কিনা বোঝা গেল না। পাশের ঘরে চলে গেল শ্রুতি। খানিক পর ফিরে এলো একটা গিটার হাতে। বেশ গুছিয়ে বিছানায় বসে ও বাজাতে শুরু করলো রবীন্দ্রনাথের গান বাজানো। স্কুল জীবনে শেষ পরীক্ষা দেওয়ার পর শ্রুতি আর স্মৃতি দুজনেই বাড়িতে বসে থেকে থেকে বিরক্ত হচ্ছিল। স্মৃতির বহুদিনের শখ গান শেখার। ছোটবেলায় শিখত, কিন্তু উঁচু ক্লাসে ওঠার পর পড়াশোনার চাপে আর চালিয়ে যেতে পারেনি। মা বলেছিল স্কুল ফাইনাল শেষ হওয়ার পর আবার শিখতে পারবে, কিন্তু সেই সুবর্ণ সময়টুকু আসার আগে মা চলে গেল পরপারে। মা চলে যাওয়ার পর সংসারের ব্যাপারে বাবার আর কোনো কথা বলার ইচ্ছেই রইল না। পাড়ার এক কাকিমাকে ধরতে তিনি গন্ধর্বর সঙ্গে যোগাযোগ করতে বললেন। সে রাজি হলো সপ্তাহে একদিন করে গিটার শেখাতে। স্মৃতির শেখা দেখে শ্রুতিও ধরে বসলো, ও শিখবে। দুজনকে মন দিয়ে শেখাতো গন্ধর্ব। কিন্তু শেখার থেকেও শ্রুতির মন পড়ে থাকতো কবে ওর ভালোবাসার মানুষকে মনের কথা বলবে। বাজানোতে বেশ মন বসে গিয়েছিল শ্রুতির, যে ও খেয়াল করলো না চারিদিকের পরিষ্কার আকাশটাকে হঠাৎ করে ঘন কালো মেঘ এসে ঢেকে দিচ্ছে। আস্তে আস্তে হাওয়া বইতে শুরু করেছে। জানলা পর্দা উঠতে শুরু করলো। খানিকক্ষণ বাজানোর পর বাজনা থামাতে কেউ হাততালি দিয়ে উঠল। খানিক চমকেই মুখটা তুলল ও, কারণ ঘরে ও ছাড়া তো আর কারো থাকার কথা নয়। বিছানার সামনের চেয়ারে গন্ধর্ব বসে। দারুণ বাজালে, খুশি হলাম। তোমাকে শিখিয়ে আমি সার্থক। কখন এলে তুমি? বুঝতেই পারিনি। তোমার বাজনাই আমাকে টেনে আনলো। খুশি হয়েছে তুমি?
জেনে ভালো লাগলো। কিন্তু তুমি ভালোভাবে শিখলেও আরেকজনকে নিয়ে আমি একেবারেই খুশি হতে পারিনি, তোমার বোন স্মৃতি। তাই কি? তুমি তো ওর প্রতি একটু বেশি মন দিতে। তা কি আর আমি বুঝিনি? তখন তোমার আরেক ছাত্রী শিখলো কি বা কত দূর এগোলো, তাকে জানতে চাইতে, তার দিকে কতটুকু বা মন দিতে। তাই বুঝি ওকে সরিয়ে দিলে? আমি সরাতে যাব কেন? ও নিজে সরে গেছে। তোমাকে তো আলাদা করে চিঠি দিয়ে সব জানিয়ে গেছে। সে চিঠি তো তুমি আমাকে দেখিয়েছো। কিন্তু সে চিঠি নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। ব্যঙ্গের হাসি ফুটে উঠল শ্রুতির মুখে। সন্দেহ? কাকে সন্দেহ? আমাকে? এতদিন পর প্রমাণও তো কিছু আর করতে পারবে না। আর প্রমাণ করতে বয়ে গেছে, যা করার তুমিই করবে। আমি আবার কি করব এখন? আমি তো এসব কিছুই করতে চাইনি, তুমি বাধ্য করলে। আমি ভালোবাসলাম তোমায়, আর তুমি প্রেমে পড়লে বোনের। চোখের সামনে তোমাকে একটু একটু করে হারাতে দেখলাম আর ক্ষতবিক্ষত হলাম। প্রেমের আগুনে স্মৃতি গলে গলে পড়লো, আর আমি পলতের পোড়া পুড়লাম। শেষে আর সহ্য হলো না যখন তুমি জানালে এবার তুমি বাবার কাছে স্মৃতির হাত চেয়ে নেবে, তাই ওকে সরিয়ে দিলে। দ্বিতীয়বার প্রশ্নটা করলো গন্ধর্ব। বেশ কিছু করিনি তো। গরমের ছুটিতে বাবা দীঘা বেড়াতে নিয়ে গেছিল, ও সমুদ্রে স্নান করতে গিয়ে ডুবে মরেছে। তুমি ওকে জলের তলায় চেপে ধরে রেখেছিলে যতক্ষণ না ওর প্রাণবায়ু বেরিয়ে যায়। ও, জেনে ফেলেছো তুমি? হ্যাঁ, করেছি, স্বীকার করছি। বেশ করেছি, আমার কোনো দুঃখ নেই তাতে। এবার তো তুমি আমার হবে, শুধুই আমার। কিন্তু তুমি এত সব জানলে কী করে? তোমার কি মনে হয় কে বলেছে আমাকে? কে আর বলবে, আন্দাজ করেছে হয়তো। বাদ দাও পুরনো সব কথা। এসো আমায় আলিঙ্গন করে যেভাবে তুমি স্মৃতিকে করতে। সম্ভব নয়। কেন নয়? ও আর আমি তো একই। তাহলে অসুবিধা কোথায়? তোমরা মোটেও এক নও। তুমি এক আলাদা মনের মানুষ, ও আলাদা মনের মানুষ। আলাদা আবার কি? বুকের মধ্যে মনের মানুষ হয়ে উঠবে কতক্ষণ লাগবে? আচ্ছা, আমিই যাচ্ছি তোমার কাছে, বলে শ্রুতি এগিয়ে গেল গন্ধর্বের দিকে। কিন্তু ওর আলিঙ্গনের মধ্যে ধরা পড়ল না ও। হঠাৎই মনে হলো যে গন্ধর্ব ওর সামনে দাঁড়িয়ে, তার কোনো কায়া নেই, শুধু ছায়া। একই সাথে অবাক আর ভয়ার্ত চোখেও তাকালো গন্ধর্বের দিকে। হেসে উঠল গন্ধর্ব। কি, ভয় পেলে নাকি? হ্যাঁ, ঠিক বুঝেছ। আমি এখন ছায়ায় পরিণত হয়েছি। তোমার কুবুদ্ধির ফলে যে ক্ষতি আমার হয়েছিল তা আমি মেনে নিতে পারিনি, তাই আমি আমার ভালোবাসার কাছে চলে যাওয়ার পথ ধরেছি। তবে চলে যাওয়ার আগে আমি জানতে চেয়েছিলাম কে আমার এই সর্বনাশ করলো। তাই তোমার কাছেই একবার এলাম। ভাবলাম তুমিও স্মৃতির মৃত্যুটাকে দুর্ঘটনা ভাবো নাকি খুন। কিন্তু এখানে এসে জানলাম তুমিই এর হোতা। ছি, তোমার কাছে এটা আশা করিনি। দাঁড়াও গন্ধর্ব, আমি এটাকে ভুল মনে করি না। ভালোবেসেছি তোমাকে, তোমাকে পেতে যা করতে হবে মনে হয়েছে করেছি। তাও তুমি অধরা। এবার আমিও তোমার পথের পথিক হব। জীবনের এপারে না হোক, পরপারে নিশ্চয়ই আমাদের মিলন হবে। না শ্রুতি, তুমি আমার পথে হাঁটবে না, হাঁটতে পারবে না। সে সুযোগ তোমাকে আর আমি দেব না। তুমি বেঁচে থাকবে এই পৃথিবীতে, আর এই প্রতি মুহূর্তে পরিতাপ করবে। অনুতাপের আছেই যদি তোমার মন শুদ্ধি হয়। এসো স্মৃতি। শ্রুতি চমকে দেখল স্মৃতিও কখন এসে উপস্থিত হয়েছে ঘরের মধ্যে। বোনের চোখে কোনো আদর ছিল না, শুধুই ঘৃণা। ওর চোখের সামনে দুজন একটু একটু করে ধোয়া হয়ে মিলিয়ে গেল। কান্নায় ভেঙে পড়ল ও। নমস্কার।